আচ্ছা, এখন একটু জানাও তো যে এখন সবকিছু শোনা যাচ্ছে কিনা। কি যে বলছে আপু, শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন জানো, এখন কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? একটু ঝটপট জানাও যে এখন আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমার কথা শোনা যায় কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবকিছু কি ক্লিয়ার? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? তোমরা একটু কমেন্ট করো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। জি আপু, এখন ক্লিয়ার শোনা যায় আপু। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আমাদের একটা প্রবলেম সলভ হলো। আপু কথা শোনা যায় না, বাকি সবাই শুনতে পাচ্ছে। সঞ্জিদা তুমি কেন শুনতে পাচ্ছ না? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সুচেতনা কবিতা। একটা খুবই আমাদের মানে জীবনমুখী একটা কবিতা বলা যেতে পারে যেটা, এবং যেটা লিখেছে হচ্ছে সুচেতনা কবিতাটা লিখেছে হচ্ছে জীবনানন্দ দাশ, আমাদের প্রকৃতির কবি, তাই না? তো আজকে আমরা এই সুচেতনা কবিতা খুব ভালোভাবে বুঝবো, সেই মানসিক প্রস্তুতি নিয়ে আমরা সবাই ক্লাসে আজকে বসবো। তোমাদের যার কাছে যে খাতা কলম যদি থেকে থাকে ভেরি গুড, না থাকলে নিয়ে বসো। কি পড়বো আজকে আমরা? সুচেতনা কবিতা। আজকে আমরা একটা কবিতা পড়বো যেটার নাম হচ্ছে সুচেতনা, যেটা লিখেছে জীবনানন্দ দাশ, এবং ইনি হচ্ছেন সেই জীবনানন্দ দাশ। ঠিক আছে, যারা জীবনানন্দ দাশকে দেখোনি তারা দেখে নাও। আলাদা একটা সাউন্ড আসছে, আলাদা যে সাউন্ড আসছে এটা একটু পরে ঠিক হয়ে যাবে। এরপরে দেখো, সুচেতনা কবিতাটা হচ্ছে আমরা পড়বো, তার আগে সুচেতনা কবিতা থেকে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে আলাদাভাবে। প্রথমত তোমাদের মাথায় আসছে যে আপু আজকে হচ্ছে আমরা যে কবিতা পড়বো সুচেতনা, সেই সুচেতনা মানে কি? সুচেতনা মানে হচ্ছে শুভ চেতনা। ঠিক আছে, শুভ চেতনা। আমরা বলি না যে তোমার সুবোধ ফিরে আসুক, তোমার একটু সুচেতনা হোক, তোমার একটু ভালো বুদ্ধিসাধ্য ফিরে আসুক, সেটাই সুচেতনা মানে শুভ চেতনা। আমরা মানসিক ভাবে যে ভালো দিকটা সেটাকে বলা হয় সুচেতনা। এছাড়াও দেখো বলছে সুন্দর বা মহৎ চেতনা যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই সুচেতনা কবিতাটা যে পড়বো এটার বিষয়বস্তু কি, আমাদেরকে কি জানাতে চেয়েছে কবি, এই কবিতায় আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছে, সেটা হচ্ছে পৃথিবীতে বিরাজমান নেতিবাচকতার বিপরীতে কবির আরাধ্য চেতনাগত সত্য অর্থাৎ সুচেতনার গুরুত্ব। এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে যে পৃথিবীতে যে নেতিবাচক রয়েছে, পৃথিবীতে কি সব ভালো? সব যদি ভালো হতো তাহলে আমাদের তো এই যে চারপাশে এত হানাহানি, রাহাজানি, এত অস্থিরতা বিরাজ করতো না। কবি বলছে যে পৃথিবীতে তো এগুলো থাকবে, কিন্তু এইগুলোর বিপরীতে আমাদের সকলকে কি করতে হবে? পৃথিবীকে শান্ত করতে হবে। সবার মধ্যে একটা মানবিকতা যে বোধ, যে মনুষ্যত্ব, যে শুভ চেতনা, শুভ বুদ্ধি, সেই বিষয়টাকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। এই মেসেজটাই কবি আমাদের এই সুচেতনা কবিতাটিতে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো বলছে এই কবিতার মূল বাণী বা মর্মবাণী কি, বিষয়বস্তুটা কি, কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, সেটা হচ্ছে বর্তমান যে পৃথিবীর গভীরতর ব্যাধি, এই গভীরতর ব্যাধিকে বোঝানো হয়েছে এই যে অশান্ত যে আমাদের পৃথিবী, যে হানাহানি, রাহাজানি, যে অস্থিরতা, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। এগুলো অতিক্রম করে সুস্থ ইহলৌকিক, ইহলৌকিক কি আমাদের এই পৃথিবীতে, পৃথিবীর যে জগৎ এটাকে বলছে ইহলৌকিক, এই জগতের মানুষকে জীবনময় করে রাখা, অর্থাৎ সারা জীবন ব্যাপী মানুষকে একটু সুস্থ স্বাভাবিক একটা কি লাইফ লিড করার যে বিষয়টা সেটা যাতে আমরা দিতে পারি। এই কথাটাই কবি আমাদেরকে বলেছে যে আমাদেরকে সুচেতনা আনতে হবে আমাদের সকলের মধ্যে। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের সুচেতনা, আমাদের শুভ বোধ, শুভ বুদ্ধি যে আমাদের থেকে দূরে সরে গিয়েছে, যার জন্য আমাদের মাঝের মনুষ্যত্ব বোধটা কাজ করছে না, কাজ করলেও খুব অল্প পরিমাণে কাজ করছে। এই বিষয়টা নিয়েই কবি আমাদের এই কবিতাটা লিখেছে। এরপরে দেখো বলছে
এই কবিতার প্রেক্ষাপটটা কি? এই কবিতার প্রেক্ষাপট বা কোন প্রেক্ষিতে এই কবিতাটা লেখা সেটা হচ্ছে কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে কবির আরাধ্য চেতনা বিশ্বসেরা দৃঢ়তা। অর্থাৎ কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ বলতে কি বোঝানো হয়েছে? আমাদের প্রত্যেকের চাওয়ার যে সমাজ, আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত যে সমাজ, সেই সমাজটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে এবং সেটা করতে গেলে আমাদের সবাইকে কি চাইতে হবে, এই বিষয়টাই কবি আমাদের এই প্রেক্ষাপটের উপরে এই কবিতাটা লিখেছে। এরপরে দেখো সুচেতনা কবিতাটিতে সুচেতনা এই শব্দটাই রয়েছে হচ্ছে 2 বার। এই কবিতার মোট লাইন রয়েছে 25টি এবং এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এবার এই কবিতাটা কোন বই থেকে আমাদের গৃহীত হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে এই সুচেতনা কবিতা নেওয়া হয়েছে? সেটা জীবনানন্দ দাশের খুবই খুবই ফেমাস একটা কাব্যগ্রন্থ বনলতা সেন। ঠিক আছে, বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে এই সুচেতনা কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে সুচেতনার বেসিক যে জিনিসটা সেটা বুঝতে আশা করা যায় কারোর কোনো অসুবিধা নেই। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এরপরে দেখো আমরা পড়ব হচ্ছে আমাদের কবি পরিচিতি। কবি পরিচিতি খুব ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাশ আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য একজন কবি। তো তার সম্পর্কে আমাদের জানতে হবে। এইচএসসি বলো, ইন্টারমিডিয়েট বলো, চাকরি বাকরির পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, মানে এভরিওয়্যার জীবনানন্দ দাশ সম্পর্কে আমাদের আসবে, তাই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। প্রথমে দেখো বলছে জীবনানন্দ দাশ হচ্ছে আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাহলে আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কে? তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। 1899 সালের 17ই ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেছে। বরিশালে জন্মগ্রহণ করেছে কোন কবি? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাশ, ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং মা ছিলেন কুসুম কুমারী দাস। তিনিও ছিলেন সেই কালের বিখ্যাত কবি। এইটা আসে। বিষয়বস্তু হচ্ছে কি বিষয়ে লেখা, আর মূল বাণী হচ্ছে এই কবিতাটিতে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, কোন টপিকে লেখা সেটা হচ্ছে বিষয়বস্তু, আর এই টপিকটা দ্বারা আমাদের কি বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে মূল বাণী। আচ্ছা, এরপরে দেখো বলছে এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কোন কবির মাও একজন কবি ছিলেন, অ্যাডমিশন টেস্টে আসে। তাহলে কোন কবির মাও একজন কবি ছিলেন? কুসুম কুমারী দাস। বোঝা গেল? মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করে। জীবনানন্দ দাশের মায়ের নাম বাবার নাম খুবই ইম্পর্টেন্ট এবং তার মায়ের নামটাও খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এরপরে বলছে স্বল্প সময়ের জন্য অর্থাৎ খুব অল্প সময়ের জন্য তিনি বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই তিনি জীবন অতিবাহিত করেছে। তাহলে জীবনানন্দ দাশ তার কর্মজীবনে সাহিত্যিকের পাশাপাশি তিনি একজন কি ছিলেন? শিক্ষক ছিলেন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। কবি জীবনানন্দ দাশের কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি হয়েছে। এটা ইন্টারমিডিয়েটে আসবে, তোমাদের বোর্ড পরীক্ষায় এটা আসবে যে সূক্ষ্ম ও গভীর অনুভবের জগৎ তৈরি করেছে কে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতায় কোন ধরনের জগৎ তিনি তৈরি করেছেন? সূক্ষ্ম এবং গভীর অনুভবের জগৎ। এরপরে বলছে বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গ, নিসর্গ বলতে দৃশ্য, গ্রামীণ যে দৃশ্য সেই ছবি তিনি এঁকেছেন তার কবিতায়। বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়, তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়। এটা বলতে বোঝানো হয়েছে জীবনানন্দ দাশ প্রকৃতির গ্রামীণ বৈশিষ্ট্য বলো বা প্রকৃতির বৈশিষ্ট্যগুলোই তিনি এত সূক্ষ্মভাবে তার কবিতা বলো বা যে কোনো জায়গায় তিনি বর্ণনা করতেন তার লেখায়, যে ওইটা পড়লে মনে হতো যে না একদম চোখের সামনে সেই দৃশ্যটা আমরা পড়তে পারছি। বোঝা গেল? মানে এত সুন্দরভাবে আমরা পড়বো বই কিন্তু চোখের সামনে একটা ছবি ভেসে উঠবে সেই পরিবেশের। এরপরে দেখো বলছে এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। বোঝা গেল কোন অসাধারণ বৈশিষ্ট্য? এই যে তিনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন যে চোখের সামনে ছবি ভেসে উঠতো, এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্য বৈশিষ্ট্যকে বলেছে চিত্ররূপময়। এটা কিন্তু আসবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছে চিত্ররূপময়। এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা বলতে একাকিত্ব, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার
হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। অর্থাৎ খুব সুন্দর ভাবে তিনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কি আমাদের আধুনিক জীবনের যে যন্ত্রণাগুলো, যে হাহাকারগুলো, তারপরে আমাদের যে শহুরে যে জীবন, ঠিক আছে, এই বিষয়গুলো তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি হিসেবে। এই যে এই দুইটা তোমরা গোলাবা, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে চিত্ররূপময়। কবি নিয়ে এত ইনফরমেশন তো আমাদের বইয়ে নেই, তোমাদের বইয়ে নাই, কিন্তু এগুলো আসবে, ঠিক আছে? তোমাদের বইয়ে যেটুকু আছে সেটুকুও কিন্তু এর মধ্যে রয়েছে, কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাতে তোমাদের অ্যাডমিশনটাও তোমরা কভার করতে পারো। বুঝতে পেরেছো? কবি সম্পর্কে এর বাইরে ইনফরমেশন সাধারণত আসে না, এই কারণে এক্সট্রা জিনিসও তোমাদের জানিয়ে দিয়েছি, কারণ পড়তে যখন হবে একবারেই কভার করে যাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে চিত্ররূপময়। জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর নির্জনতম কবি বলছে কে? বুদ্ধদেব বসু। বোঝা গেল? এরপরে দেখো বলছে উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহার তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নিসর্গ বিষয়ক কবিতা, নিসর্গ বলতে দৃশ্য, ঠিক আছে, তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে ও 1971 মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছে। অর্থাৎ তার কবিতা আমাদের এই বাঙালি জাতিসত্তাকে খুব তীব্রভাবে কি করেছে? অনুপ্রাণিত করেছে। হয় না যে মুক্তিযুদ্ধের সময় অনেক গায়কের গান কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে খুব উদ্বুদ্ধ করেছে, দেশত্ববোধক যে গানগুলো, যে দেশের প্রতি ভালোবাসা আরো জেগে উঠেছে, সেরকম এই জীবনানন্দ দাশের কবিতাগুলো আমাদের বাঙালিকে অনেক বেশি আকৃষ্ট করেছে। আচ্ছা, যাদের মনে হয় নতুন বই তাদের বইতে নাই, পুরানো বই যাদের, তাদের ইনফরমেশন গুলো থাকে, তো হচ্ছে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই, কারণ এগুলো সবই জানতে হবে। এরপরে দেখো কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এই যে দেখো জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনগুলো? ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, এগুলো কিন্তু আসে পরীক্ষায়, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই উল্লেখযোগ্য, প্রত্যেকটাই এমসিকিউতে আসবে। কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ, তাহলে জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থ কোনটা? কবিতার কথা। এরা কিন্তু চাকরি বাকরি সব জায়গায় আসে, কারণ কবিতা বলতে আমরা এটা দিয়ে দিই যে জানবে না সে দিয়ে দিবে এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, কিন্তু না, কবিতার কথা হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এরপরে বলছে মাল্যবান ও সুতীর্থ তার বিখ্যাত দুইটি উপন্যাস, তাইলে জীবনানন্দ দাশের উপন্যাস দুইটা, তার নাম কি? মাল্যবান এবং সুতীর্থ। আর একমাত্র প্রবন্ধ গ্রন্থের নাম কি? একমাত্র প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে কবিতার কথা। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। অর্থাৎ এই যে ট্রামে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন জীবনানন্দ দাশ। এই হচ্ছে আমাদের আজকের যে কবিতা সুচেতনা, সেই কবি সম্পর্কে আমাদের জানার যে বিষয়গুলো ছিল, এর বাইরে সাধারণত খুব একটা ইনফরমেশন আসে না। জীবনানন্দ দাশের ইনফরমেশন আজকের স্লাইডে যা রয়েছে, যার বইতে আছে আছে, যার বইতে নাই নাই, বাট মানে এভরি ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট, তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ভালোভাবে পড়বা। এবার আমরা কি করব জানো? আমাদের কবিতা পড়বো আজকে। আমরা আমাদের কবিতা পড়বো, আমাদের যেটা পড়ার বিষয় সেটা। ট্রাম কি? ট্রাম হচ্ছে একটা যানবাহন। এই যে দুইতলা যে বাস না, দুইতলা বাসকে ট্রাম বলা হয়। ইউনিভার্সিটির যে দুইতলা বাসগুলো তোমরা দেখতে পাবা, তোমরা ইউনিভার্সিটিতে চান্স পাইলে তোমাদের একটা দুইতলা বাস থাকবে লাল রঙের, সেটাকে ট্রাম বলা হয়। আচ্ছা,
এবার আসো আমরা আমাদের কবিতাটা খুব সুন্দরভাবে বুঝবো। যেহেতু কবি এই কবিতার প্রেক্ষাপটটা কি, কবি এখানে বলতে চাচ্ছে যে আমাদের সমাজ আজকে একটা রোগে আক্রান্ত, একটা ব্যাধিতে আক্রান্ত। সেটা কি ধরনের ব্যাধি? সমাজে আজকাল বড়ই অস্থির, সমাজ খুব অস্থির, মানুষগুলো খুব অস্থির, সবার মধ্যে একটা হিংসা, রাহাজানি, তারপরে হাহাকার, খুনোখুনি, মারামারি, মানে সবকিছু মিলে সমাজটা হয়ে গিয়েছে খুব বেশি অশান্ত, খুব বেশি অস্থির। তো কবির এই জিনিসটা ভাল লাগে না। কবি তো চাই, শুধু কবি না, আমরা প্রত্যেকেই চাই যে আমরা একটা সুস্থ সমাজে বসবাস করতে চাই, সকলেই চাই, কিন্তু কেউ নিজের জায়গা থেকে ভালো হয় না। তো কবি বলতেছে যে আমরা একটা ভালো সমাজ পাবো, সেটা পেতে গেলে আমাদের সকলের মধ্যে শুভ বুদ্ধি উদয় হতে হবে, একটা সুন্দর বোধ শক্তি আমাদের সকলের মধ্যে জাগ্রত করতে হবে। যদি আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে জেগে উঠি, তাহলে কি করবে, এই সমাজটা একটা ভালো সমাজে রূপ নিবে। তো কবি সেইটাই তার মতো করে তার ভাষায় বলছে যে আজকালকার যে সমাজ, আজকে তো আর সেই ভালো সমাজটা তো নাই, সেই সমাজ থেকে ভালো জিনিসটা জানি কোথায় চলে গিয়েছে, সমাজের মানুষের মধ্যে সুচেতনা নাই, শুভ কোনো বোধ বুদ্ধি নাই, তাই সমাজের এই অবস্থা। তো আসো এটা আমরা এখন কবির ভাষায় পড়বো। আচ্ছা দেখো, বলছে সুচেতনা তুমি কি এক দূরতম দ্বীপ। বলছে সুচেতনা তুমি কি একটা দূরের কোনো দ্বীপ। লাইভ মাঝে মাঝে থেমে যাচ্ছে। আচ্ছা তোমাদের কি প্রবলেম হচ্ছে ক্লাস করতে প্রবলেম হলে জানিও। দেখো সুচেতনা, যেহেতু আপু এখন ঠিক আছে, আচ্ছা ঠিকই তো আছে। আচ্ছা দেখো সবাই ক্লাসে আবার মনোযোগ দাও। যেহেতু বলছে আমাদের সমাজ আজকে খুব বেশি অস্থির হয়ে গিয়েছে, সমাজের মানুষের মধ্যে কোনো শুভ বোধ বুদ্ধি নাই, তাই বলতেছে সেই শুভ বোধ বুদ্ধিকেই বলতেছে যে সুচেতনা, শুভ চেতনা তুমি কি দূরের কোনো দ্বীপ। দ্বীপ কোথায় রয়েছে? অনেক দূরে রয়েছে, চারপাশে পানি দ্বারা আবৃত, মাঝখানে একটু স্থল। এই জিনিসটা অনেক দূরে থাকে, তাই না? অনেক লোকালয়ে সাধারণত থাকে না, এবং দ্বীপের মধ্যেও কিন্তু খুব কম পরিমাণে মানুষ বসবাস করে। তো সেটাই বলতেছে সমাজ এত বেশি অস্থির হয়ে গেছে যে কবি মনে করতেছে সুচেতনা কি এই আমাদের মধ্য থেকে কি উঠে গেছে নাকি, উঠে গিয়ে কি সেই দূর দ্বীপে গিয়ে বসবাস করছে। এই কারণে বলছে যে সুচেতনা তুমি কি দূরের কোনো দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে। বিকেলবেলা নক্ষত্র কারা? নক্ষত্র হচ্ছে যে তারারা। বিকেলবেলা কি তারা দেখতে পাওয়া যায়? পাওয়া যায়, খুবই রেয়ার পাওয়া যায়। মাঝে মাঝে দেখবা বিকেলের শেষ প্রান্তে এসে আকাশে একটা তারা দেখা যায়, সেটা খুব রেয়ার, খুব রেগুলার দেখা যায় সেরকম না। তো ওই বিকেল বেলা যেরকম নক্ষত্র দেখাটা খুবই একটা রেয়ার একটা বিষয়, সচরাচর দেখা যায় না। তো সেটাই বলতেছে যে ওই বিকেল বেলা নক্ষত্রের মতো আমাদের মাঝেও সুচেতনা সেরকম নাই, খুব রেয়ার, খুব কম সংখ্যক মানুষের মাঝে দেখা যায়। বোঝা গেল? এরপরে বলছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। দারুচিনি কি? দারুচিনি হচ্ছে যে দারচিনি, যেটা একটা মশলা, ঠিক আছে, একটা মশলা গাছ। বনানী বলতে বোঝায় যে গভীর বন, ঘন বন, যেখানে অনেক গাছগাছালি। তো একটা জিনিস দেখবা, বনের মধ্যে কি মানুষ গিয়ে বসবাস করলেও খুব রেয়ার আর কি, সচরাচর দেখতে পাওয়া যায় না। তো সেটাই বলতেছে যে এখানে ঘন বনে আটা থাকে একদম, সেইখানে যেরকম কোনো কোলাহল থাকে না, নির্জন থাকে, এই বলতেছে ঠিক সেই রকমই যে সুচেতনা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে আমাদের মধ্যে তো দেখাই যায় না। তাহলে কি সুচেতনা দূরের কোনো দ্বীপে গিয়ে বসবাস করছে? সুচেতনা কি বিকালবেলা যেরকম নক্ষত্র খুব সচরাচর দেখা যায় না, সুচেতনাও কি আমাদের মধ্যে সেরকম হয়ে গিয়েছে যে মানুষের মধ্যে সচরাচর দেখা যাচ্ছে না? সুচেতনা কি এমন কোন জায়গায় চলে গিয়েছে যেখানে গভীর বন রয়েছে, যেখানে দারচিনি মশলার গাছ রয়েছে, যেখানে একদম নির্জন, কোনো জনমানব নাই, সেইখানে গিয়ে কি সুচেতনা বসবাস করছে? না হলে আমাদের মধ্যে এত রাহাজানি কেন, এত হাহাকার কেন? বোঝা গেল? এরপরে বলছে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য
তবু শেষ সত্য নয়। এই পৃথিবীর রণ মানে কি? যুদ্ধ। যুদ্ধ হলে কি আসবে? যুদ্ধ হলে কি আসবে? যুদ্ধ হলে রক্তপাত হবে। বলতেছে যে এই পৃথিবীতে তো এত রক্তপাত হয়, রক্তপাত হয় সেটা সত্য, ঠিক আছে, কারণ আমাদের কি রক্তপাত সবসময় যে খারাপের জন্যই হয় তাই না। অনেক সময় স্বাধীনতা ছিনিয়ে আনতে গেলেও কিন্তু রক্তপাত ঘটাতে হয়, যুদ্ধ করতে হয়, রণমঞ্চে নামতে হয়, তাই না, রণক্ষেত্রে নামতে হয়। তো সেটাই বলতেছে যে সময়ের দাবিতে যুদ্ধ, হাহাকার, রক্তপাত হবে, এটা সত্য কথা, তবে এটা শেষ সত্য নয়। এটাই চরম সত্য নয় যে যুদ্ধই কেন সবকিছু শেষ কথা হতে পারবে। আমরা কেন মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করে কেন বিবেক বিবেচনা দিয়ে সবকিছু বিচার করতে পারি না? যদি বিবেক বিবেচনা দিয়ে বিচার করতাম তাহলে তো এই যুদ্ধ আর করার প্রয়োজন হতো না। যদি বিবেক বিবেচনা থাকতো সেই পাকিস্তানি বাহিনীর, তাহলে তারা তো আমাদের দেশটা দখল করে রাখতো না। আমরা সুন্দর করে বোঝাতাম যে দেখো পাকিস্তানি বাহিনী, তোমাদের দেশ তো অত দূরে, তোমরা তোমাদের মতো রাজ্য পরিচালনা করো, তোমাদের সাথে আমাদের যায় না, আমাদের ভাষায় মিল নাই, আমাদের জাতিতে মিল নাই, আমাদের সংস্কৃতির মিল নাই, কোনো কিছুর মিল নাই, তাহলে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো। এই যে সুন্দর করে বোঝাইলে তাদেরও যদি শুভবোধ থাকতো তাহলে তারাও আমাদের কথা বুঝে নিত, তাহলে যুদ্ধর তো আর কোনো প্রয়োজনই ছিল না। সেটাই বলতেছে যে সময়ের প্রেক্ষিতে যুদ্ধ, রক্তপাত এগুলো সত্য, তবে এগুলো ধ্রুব সত্য নয়, এগুলো শেষ সত্য নয়। ভালোবাসা দিয়েও ব্যাপারটাকে কি সেটেল করা যেতে পারতো। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আর আমি আরেকবার হচ্ছে যে প্রথম থেকে আরেকবার আমি বলি, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। দেখো বলছে সুচেতনা, সুচেতনাকে বলছে যে সুচেতনা তুমি কি দূরের কোনো দ্বীপে গিয়ে বসবাস করছো? বিকেলে নক্ষত্রের কাছে, বিকেল বেলা নক্ষত্রগুলো যেরকম রেয়ার, তুমিও কি সুচেতনা মানুষের মধ্যে এরকম রেয়ার হয়ে গিয়েছো? সচরাচর তোমাকেও কি দেখতে পাওয়া যায় না? সুচেতনা তুমি কি এমন কোন জায়গায় গিয়ে বসবাস করছো যেখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে? যে সুচেতনা তুমি কি আমাদের মধ্য থেকে গিয়ে এমন কোন জায়গায় গিয়ে বসবাস করছো যেখানে কোনো জনমানুষের অস্তিত্বই নাই? আর এই জনমানুষের অস্তিত্ব যেখানে আছে সেই জায়গা বাদ দিয়ে তুমি দূরের দ্বীপে গিয়ে বসবাস করছো, এই কারণে মানুষের মধ্যে শুভ বোধ আর নাই, তারা হাহাকার রাহাজানি করতেই থাকে। এই পৃথিবীতে রণ, রক্ত, সফলতা সত্য, রণ হচ্ছে যুদ্ধ, যে এই পৃথিবীতে সময়ের প্রয়োজনে যুদ্ধ হবে, রক্তপাত হবে, এটা সত্য, তবু শেষ সত্য নাই। যুদ্ধই সবকিছু তো শেষ কথা না। ভালোবাসা দিয়েও, সুচেতনা দিয়েও তো সবটা জয় করা যায়। সময়ের প্রয়োজনে যুদ্ধ করতে হবে, এটা বলছে, এটাকে খারাপ কোনো কিছু বলছে না। স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতে হয়, এটাকে খারাপ কোনো কিছু বলছে না। তবে বলছে যে যুদ্ধ, রক্তপাত না করেও কি স্বাধীনতাটাকে বা ভালো কোনো কিছু কি অর্জন করা যায় না? যায় তো, তাহলে যুদ্ধ মানেই খারাপ। বোঝা গেল? দারুচিনি কি নির্জন কোন জঙ্গলে হয়? হ্যাঁ, দারুচিনি নির্জন জঙ্গলে বলতে কি জঙ্গল যেখানে সেখানটাই তো নির্জন হয়। দারুচিনি যেখানে বপন করা হয়, দারুচিনি তো খুবই দামি একটা মশলা, তো যেখানটায় করা হয় সেখানে সাধারণত মানুষের অ্যাক্সেস থাকে না, মানুষ সচরাচর সেখানে যেতে পারে না। তো সেটাই বলছে যে এত এরকম যেরকম দারুচিনি যেরকম ফুল প্রোটেকশনের মধ্যে ইয়ে করা হয়, তো সুচেতনাও কি এরকম কোন জায়গায় চলে গিয়েছে যেখানে ওই রকম কাঁটাতারের বেড়া দিয়ে একদম দারুচিনি মশলা বপন করা হয়, একদম ঘন বনানীর মধ্যে যেখানে কোনো মানুষজন থাকে না, এমন জায়গায় উঠে গিয়ে কি সুচেতনা বসবাস করছে? সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? যারা আরেকবার বোঝাতে বলেছিলে তোমরা একটু বলো তো ক্লিয়ার কিনা। আমি কিন্তু চাই না কেউ কোনো কোশ্চেন রেখে পরবর্তীতে চলে যাও। আচ্ছা, সুমাইয়া আক্তার বলছে আপু আরেকবার বোঝান। এই যে আরেকবার বুঝিয়েছি, সুমাইয়া জানিও তুমি ক্লিয়ার হয়েছে কিনা। সাব্বির বলছে ক্লিয়ার ম্যাম। সজীব বলছে আরেকবার বলেছি, সজীবও জানাবে বুঝতে পেরেছো কিনা এবার। রাশেদুল, ফিমা, আয়াত, আয়েশা, নাইম, তারপরে হচ্ছে পারভিন, জান্নাতুল, সবাই বলছে ক্লিয়ার। কবিরা এত কিছু জানে, কবিরা এত কিছু জানে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে বড় হইলে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু জানে। যেমন তুমি জানতে না,
আজকে তুমি জানলে। এরপরে তোমার ছোট যে ভাই বোন আছে তারা বলবে আল্লাহ আমার বড় আপু বা ভাইয়া এত কিছু জানে, সে অবাক হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, দারুচিনি মানে কি ডালচিনি? হ্যাঁ, এই তো সঠিক কথা বলেছো, ডালচিনি। ঠিক আছে, আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার আমরা পরবর্তীতে যাব। দেখো বলছে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। রূঢ় রৌদ্র মানে কি জানো? প্রখর রৌদ্র, মানে এই যে জীবনের যে প্রতিকূল পরিবেশ, সবসময় কি সবকিছু সুন্দর? সুন্দর না, অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা রয়েছে। তো সেটাই বলছে, প্রতিকূল পরিবেশকে বুঝিয়েছে রূঢ় রৌদ্র দ্বারা, যে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। অর্থাৎ দেখো আমি ছোট ছোট করে জিনিসটাকে বোঝাই। বলছে যে আমাদের পৃথিবীতে তো অনেক প্রতিকূলতা রয়েছে, সেই প্রতিকূলতার মধ্যে পাড়ি দিতে গিয়ে আমাদের অনেক সময় যুদ্ধে জড়িয়ে যেতে হয়, তাই না? প্রতিকূলতা কি? এই যে দেশকে আমি স্বাধীনতা অর্জন করব, একটা প্রতিকূল পরিস্থিতি ছিল, সেই প্রতিকূল পরিস্থিতি থেকে আমাকে বের হওয়ার জন্য কি করতে হয়েছে? আমাকে যুদ্ধ করতে হয়েছে, রক্তপাত ঘটাতে হয়েছে। সেটাই বলছে যে আজকে বর্তমান যে সিচুয়েশন সেটাকে বলছে যে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, মানে মানুষের প্রাণ, সকল মানুষেরা কি করছে? আজকের বিশ্বে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। রূঢ় রৌদ্র হচ্ছে প্রতিকূলতা। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু কবি বলছে যে পৃথিবীর মানুষকে প্রকৃত যে ভালোবাসা, প্রকৃত যে ভালো, প্রকৃত যে উপকার, সেই উপকার করতে গিয়ে মানুষের মতো মানুষের যে ভালোবাসা, প্রকৃত যে ভালোবাসা, সেই ভালোবাসা কবিও দিতে গিয়েছে। কবি সেই প্রকৃত ভালোবাসা দিতে গিয়েছে, তারপরও কি হয়েছে? দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। কবি মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, প্রকৃত ভালোবাসা দিতে গিয়েও অনেক সময় মানুষের সাথে কি করেছে? মানে বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়েছে, যুদ্ধে জড়িয়ে গিয়েছে। দেখো পাকিস্তানি হানাদার বাহিনীকে কি আমরা ডিরেক্ট মেরে ফেলতে চেয়েছিলাম? চাইনি। প্রথমে তো তাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের দেশে ফিরে যাও, প্রকৃত ভালোবাসা দিয়ে আমরা প্রথমে বুঝিয়েছিলাম। তারপরে তারা বোঝে নাই, যেই বাঙালি শান্তভাবে তাদেরকে বোঝাতে চেয়েছিল সেই বাঙালি অস্ত্র হাতে নিয়ে তাদেরকে প্রতিহত করেছে। কবিও ঠিক সেটাই বলছে যে আমিও মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে অনেক সময় অনেকের সাথে কি করেছি? যুদ্ধে জড়িয়ে গিয়েছি। এই কারণে আমারই হাতে অনেক সময় কি হয়েছে? অনেক মানুষ নিহত হয়েছে, আমারই হাতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। যদিও যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু আমাদের শত্রু না, তারা আমারই ভাই বোন, আমারই বন্ধু পরিজন। ঠিক আছে, আমারই বন্ধু পরিজন, আমারই নিজের লোক, সেটা বুঝিয়েছে। বোঝা গেল? এরপরে বলছে পৃথিবীর গভীরতর অসুখ এখন। দেখো গভীরতর মানে কি? পৃথিবী আজকে অনেক বেশি সংকটময় অবস্থাতে রয়েছে। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। এই পৃথিবী আজকে অনেক বেশি সংকটপূর্ণ অবস্থাতে রয়েছে, তারপরও আমরা মানুষেরা পৃথিবীর কাছেই ঋণী। কারণ কি? এই পৃথিবী আমাদেরকে আশ্রয় দিয়েছে। যদিও এই পৃথিবীতে আশ্রয় নিয়েছি, তার মধ্যে আমরাই নিজেরা নিজেদের সাথে মারামারিতে লিপ্ত হয়েছি, তারপরও আমরা কি করছি? পৃথিবীর কাছে প্রকৃতপক্ষে আমরা ঋণী, কারণ এই বিশাল পৃথিবী আমাদেরকে আশ্রয় দিয়েছে থাকার জন্য। সবাই কি ক্লিয়ার? তোমরা এখনো সেই ডালচিনি দারচিনি নিয়েই পড়ে আসো কেন বলো তো? কবিতার দিকে আসো, ক্লাসে মনোযোগ দাও সবাই। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানিও, আর আমি আরেকবার রিপিট করছি। তোমরা ক্লিয়ার কিনা বাকিরা জানাও। দেখো বলছে যে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, অর্থাৎ পৃথিবীতে আজকে এত প্রতিকূলতার মধ্যে রয়েছে, যার মধ্যে মানুষজন কি করছে? এর মধ্যেই বসবাস করছে। রূঢ় রৌদ্র বলতে প্রতিকূলতাকে বুঝিয়েছে, যে এই প্রতিকূল পরিবেশের মধ্যেই আজকাল মানুষ এর মধ্যেই বসবাস করছে। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে কবি বলছে আমি এই পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে চেয়েছি, প্রকৃত ভালোবাসা দিতে চেয়েছি,
তারপরও কি হয়েছে দেখো, তবু তারপরও দেখেছি আমারই হাতে হয়তো নিহত। বলছে যে আমি পৃথিবীর মানুষকে প্রকৃত ভালোবাসা দিতে গিয়ে অনেক সময় আমি বাক বিতণ্ডায় পড়ে গিয়েছি, এর ফলে আমাকে আমার নিজের হাতে সে অস্ত্র তুলে নিতে হয়েছে, অর্থাৎ মারামারিতে আমাকে লিপ্ত হতে হয়েছে, আমারই হাতে অনেকে মারা গিয়েছে। বুঝতে পেরেছো? কবি বলছে সময়ের প্রয়োজনে প্রতিকূল পরিবেশ থেকে বের হতে গিয়ে আমার নিজের হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে এবং আমারই হাতে অনেক মানুষ মারা গিয়েছে। নিহত মানে মারা যাওয়া, ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, অর্থাৎ কবির হাতে যারা মারা গিয়েছে, কবির হাতে যারা নিহত হয়েছে, কবি বলছে যে এরা আমার শত্রু নয়, এরা আমারই ভাই বোন, আমারই বন্ধু পরিজন, মানে আমারই আপনজনেরা, আমার হাতে মারা গিয়েছে। আমি সময়ের প্রয়োজনে পৃথিবীর প্রতিকূলতাকে মোকাবেলা করার জন্য সময়ের প্রয়োজনে আমি তাদের সাথে মানে মারামারিতে লিপ্ত হয়েছি, যুদ্ধে লিপ্ত হয়েছি। এরপরে বলছে পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানে পৃথিবীতে যে খুব বেশি প্রতিকূলতা, যে পরিবেশটা, পৃথিবীতে এত মারামারি, হাহাজানি, অশান্তি, মানে অস্থিরতা, সেটাকে বলছে যে পৃথিবীর গভীরতম অসুখ এখন, এই অস্থিরতাটাকে বোঝাচ্ছে। মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে, পৃথিবীতে এত খারাপ অবস্থা, তারপরেও আমরা পৃথিবীর কাছে ঋণী, কারণ এই পৃথিবী আমাদেরকে আশ্রয় দিয়েছে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমাকে সবাই জানাও, যারাই ক্লাস করছো, যদি একজনও ক্লাস করো, সে একজন আমাকে কমেন্ট করে জানাবো যে হ্যাঁ আপু আমি বুঝতে পেরেছি। ম্যাম এই কবিতাটা অনেক ছোট, আজই কি কোশ্চেন সলভ করবেন? মানে আগে বুঝো, কবিতাটা আগে বুঝো, ছোট হোক বড় হোক কি কতক্ষণ লাগে দেখো। আজকে আমি কোশ্চেন সলভ করব না, আমি কোশ্চেন সলভ করি তোমাদেরকে টেস্ট করার জন্য, যে তোমরা পড়ে আসবা, দেন আমি কোশ্চেন সলভ করবো। আমি এখনই যদি কোশ্চেন সলভ করি তাহলে তোমাদের তো প্রিপারেশনই হইলো না, তাহলে আমি তোমাদেরকে যে বলবো একের অ্যান্সার কি হবে তোমরা বলবা কি করে? তাহলে আজকে কোশ্চেন সলভ করে আমার লাভ আছে বলো? আয়া তারিনা বলছে আরেকবার বলেন। এই যে আরেকবার বলেছে, এখন ক্লিয়ার কিনা জানাও। তিশাও বলেছে আরেকবার একটু বলতে। তোমরা সবাই মানে বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আপু তুমি যখন বোঝাও তখন বুঝি, পরে যখন নিজে পড়তে যাই কিছু বুঝি না। মানে যখন আমি এই জন্য তোমাদেরকে বলি যে এখন এই ক্লাসটা করছো, এই ক্লাস শেষ করেই এই টপিকটা একবার পড়বা, তাহলে দেখবা বুঝতে পারছো, এবং এর পরে যখন পড়তে যাবা আর প্রবলেম হবে না। এখন ক্লাস শেষ করে কালকে পড়তে যাবা আবার ভুলে যাবা। বুঝতে পেরেছো? তখন আরেকবার ক্লাসটা দেখবা তাহলে বুঝতে পারবা। হ্যাঁ আয়েশা বলছে ক্লিয়ার। আয়েশা, সুমাইয়া, রোকন, সানজিদা, শিফা, আচ্ছা সবার অনেকের নাম তো, তোমরা যেন আবার বলো না আপু আমাদের নাম নিলে না। আমি সবার কমেন্ট দেখেছি, ঠিক আছে? তোমরা মন খারাপ করো না। এরপরে দেখো বলছে আচ্ছা কবির জন্ম মৃত্যু মনে থাকে না। শুনো এইটা নিয়ে আমি সেদিন একটা কথা বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। তোমরা কি করবা জানো? তোমাদের যেই রাইটারের গল্প কবিতা রয়েছে, তোমরা একটা পেজে সব কবির নাম লিখবা, একটা পেজে সব কবির জন্ম মৃত্যু সব নিচে নিচে লিখবা। এইটাকে একটা পেজে তোমরা রাখবা, যাতে প্রত্যেকদিন একবার করে সেই জিনিসটার উপরে চোখ বুলাবা। দেন তোমরা কি করবা, এইটাকে আলাদাভাবে আবার লিখে তোমাদের যে পড়ার টেবিল রয়েছে সেখানে সামনে মারবা। তোমরা যেখানে ঘুমাও সেই বেডের সাইডে মেরে রাখবা, যাতে শুইলেও সেখানে চোখ যায়, পড়তে বসলে সামনে চোখ যায়। এগুলো করতে হবে। তুমি একটা স্টুডেন্ট, তোমার রুমে এসে যেন মানুষ বুঝতে পারে যে তুমি একটা স্টুডেন্ট। তোমার রুমের এনভায়রনমেন্টটাই এরকম করবা। বুঝে গেল?
যে জিনিসই মনে থাকবে না, যেটাই তোমার কাছে কঠিন লাগবে সুন্দর করে নোট করে ওয়ালে মেরে রাখবা, যেখানে তোমার চোখ যায় সহজে। আমি যখন অ্যাডমিশন টেস্টে ছিলাম, আমার টিচার বলতো কি, তুমি যখন ঘুমাবা তখন তোমার মানে সিলিং এ, ছাদে তুমি হচ্ছে যে জিনিসটা ভুলে যাও, সিনোনিম অ্যান্টোনিম অনেক ভুল করতাম, তো বলতে এটা লিখে ছাদে মেরে রাখবা, যাতে তুমি শুইলে পরে ছাদের দিকে চোখ গেলে দেখতে পারো। মানে এমন তুমি যে একটা স্টুডেন্ট, তোমার রুমে এসে যেন মানুষ বুঝতে পারে যে তুমি পড়ালেখা করো। বুঝে গেল? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। বলছে যে সুচেতনা তুমি এই পথে আলো জ্বালো। এই পথটা কোন পথে? এই পৃথিবীর দিকে, এই জনপথে। তুমি তো নির্জন দ্বীপে গিয়ে বসবাস করছো, ওইখান থেকে চলে আসো, চলে এসে তুমি এই জনমানবের মাঝখানে চলে আসো। এই পথে তুমি তোমার আলো জ্বেলে দাও, তোমার জ্ঞানের আলো সবার মধ্যে তুমি ছড়িয়ে পড়ো, শুভ চেতনা সবার মাঝে ছড়িয়ে পড়ার কথা বলছে। এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। পৃথিবীর যেই প্রতিকূল পরিবেশ, পৃথিবীতে আজ যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে মুক্ত পাবে যদি কিনা সবার মধ্যে সুচেতনা বোধটা থাকে। তো কবি তাহলে কি বলছে, যে সুচেতনা তুমি ওই নির্জন দ্বীপ ছেড়ে তুমি এই জনমানবের মধ্যে চলে আসো, তুমি এই পথে চলে আসো, এই পথে তুমি তোমার আলো ছড়িয়ে দাও, এখানেই ক্রমমুক্তি হবে, এখানেই সকল সমস্যার সমাধান হবে। আচ্ছা, এরপরে বলছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষী বলতে মানুষের কথা বলছে। আমাদের এই পর্যন্ত যত জ্ঞানী গুণী মানুষরা রয়েছে, যাদের কথা আমাদের গল্প উপন্যাস প্রবন্ধে এসেছে, যাদের পথ আমরা অনুসরণ করছি, তাদের কথা বলছে যে অনেক শতাব্দী থেকেই মনীষীরা আমাদেরকে বলছে এই সমস্ত কথা। অনেক শতাব্দী থেকেই মনীষীরা বলছে যে কি, সবার মধ্যে সুবুদ্ধি জাগানোর কথা, শুভ বোধ জাগানোর কথা। তারাও চেষ্টা করছে, আমরাও বলে যাব, সকলের মাঝে একদিন কি সুচেতনা ফিরে আসবে। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। সূর্য কর মানে আলো, সূর্য কর উজ্জ্বল মানে হচ্ছে সূর্যের আলোর মতোই উজ্জ্বল। সূর্য যেরকম সম্পূর্ণ শুদ্ধ, সূর্যকে বলা হয় খুব পবিত্র শুদ্ধ একটা বিষয়। তো সূর্যের কাছাকাছি যে বাতাসটা থাকে না, বলছে যে সূর্যের আলো ডিরেক্ট সেই বাতাসে পড়ে, সেই বাতাসটাও একদম পরিশুদ্ধ, একদম শুদ্ধ। তো ওই বাতাসের মতোই আমাদের সকলের মাঝে সেটা ছড়িয়ে পড়ুক, আমরাও সকলে যাতে শুদ্ধ হয়ে যায়, আমাদের সকলের মাঝেও শুভ বোধ বুদ্ধির উদয় হোক। প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। আমাদের সবাইকে বলছে যে নাবিক, ঠিক আছে, আমাদের সবাইকে বলছে নাবিক। নাবিক কি করে? নাবিক হচ্ছে সেই নৌকাকে বা তার নৌযানকে কি করে, চালিয়ে নিয়ে বেড়ায়। তো আমরাও হচ্ছে নাবিক, আমরাও আমাদের দেশটাকে চালিয়ে নিয়ে বেড়াবো, ঠিক আছে, আমরাও আমাদের দেশটাকে চালিয়ে নিয়ে বেড়াবো। ওই সূর্যের কাছাকাছি যে বাতাস, সেইটা যেরকম পরিশুদ্ধ, সেইখান থেকে এই যে পৃথিবীর যে মানুষ, এইদের মাঝেও সেই বাতাস ছড়িয়ে দিতে হবে। এবার ওই সূর্যের কাছাকাছি থেকে পৃথিবীর যে দূরত্ব, প্রায় তত দূর সম্পূর্ণ, মানে এত দূরত্বে হইলেও সকলেরকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে, সকলের মাঝে আমাদের শুভবোধটাকে জাগ্রত করতে হবে। আমরা ঠিক সেরকম নাবিক হয়েছে, নাবিক যেরকম তার নৌযানকে মানে চালিত করে, আমরাও সেই নাবিকের আসনে বসেছি। আমরা প্রত্যেকে নাবিক, আমরাও আমাদের দেশটাকে চালনা করব, আমরা আমাদের নিজেদের জীবনটাকে চালনা করব, গড়ে দেব, আমরা তৈরি করব। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। অন্তিম প্রভাত বলতে বোঝায় সুদূর ভবিষ্যতে, যে আজকে দিনের দিনে কি সবকিছু করা সম্ভব? বড় বড় পরিবর্তনগুলো কিন্তু এসেছে অনেকটা সময়, অনেক প্রসেসের ব্যাপার। তো সেটা বলছে যে আমরা আজকে থেকে এই মোটোটা আমরা সকলেই গ্রহণ করলাম, সকলের মধ্যে আমরা সুচেতনা বোধটাকে জাগ্রত করব, এবং আজকে না হইলেও সুদূর ভবিষ্যতে আমরা এই বিষয়টাকে সম্ভব করে তুলব। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে শুভবোধ ছড়িয়ে দিব, প্রত্যেকে আমরা কি করব, সুন্দরভাবে আমাদের দেশ, আমাদের জীবনটাকে চালনা করব। সবাই ক্লিয়ার?
এই পর্যন্ত বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা আছে? অনুকরণ আর অনুসরণ আমি বলবো, দাঁড়াও একটু পরে বলছি, তার আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আপু আটকে গেছে, লাইভ আটকে গেছে। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে কিনা জানাও তো। এখন কি ঠিক আছে? কোনো সমস্যা? লাইভ আটকে গেছে বা কোনো সমস্যা? ঠিক আছে তো। আচ্ছা, মানে তোমরা শোনো, এমন হয়েছে ব্যাপারটা যে মাঝে মাঝে একটু প্রবলেম হয়। এখন যার যার নেট প্রবলেম হয়ে যায় তখন সেও কমেন্ট করে, পরে আমি তো বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলেই কোনো প্রবলেম কিনা। হ্যাঁ, মাঝে মাঝে নেট প্রবলেম হতে পারে, এটা ব্যাপার না। আচ্ছা যাই হোক, শুনো, যার লাইভ আটকে গেছে তোমার একটু নেটের প্রবলেম হতে পারে। যাই হোক, আপু ক্লিয়ার আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলবো। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা জানাও, আর আমি আরেকবার বলতেছি। কোনো অসুবিধা নেই, যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমি বলবো। বলছে সুচেতনা, হ্যাঁ কতক্ষণ যাবে আর? আচ্ছা 10 মিনিট যাবে, হোক 9 মিনিট পর আসো তাইলে, মানে তো আগে আগে না করি, তাহলে এটার শেষ হয়ে যাবে আর কি, কবিতাটা শেষ হবে। বলছে দেখো, সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি মানে কি? এই যে ব্যাধি থেকে মুক্তি পাবে। কোন ব্যাধি? এই যে হানাহানি, রাহাজানি, অস্থিরতা। বলছে সুচেতনা তুমি ওই নির্জন দ্বীপ ছেড়ে তুমি এই জনবসতির মধ্যে আসো, এই পথে তোমার আলো জেলে দাও। এইখানেই তোমার, যদি তুমি আলো জ্বালো তাহলে এইখানেই এই পৃথিবী এই ব্যাধি থেকে মুক্তি পাবে। কোন ব্যাধি থেকে? এই পৃথিবী অস্থিরতা থেকে মুক্তি পাবে। তুমি নির্জন দ্বীপ ছেড়ে তুমি জনপদের মধ্যে এসো। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, অর্থাৎ এই সুচেতনায় শুভবোধ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যুগ যুগ ধরে বড় বড় মনীষীরা কাজ করে চলেছে, আমরাও কাজ করে চলছি। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। সূর্য করজ্জ্বল বলতে কর মানে আলো, ঠিক আছে? সূর্যের আলোর মতো যে উজ্জ্বলতা, সূর্যের আলোর মতোই একদম শুদ্ধ। কি? সূর্যের কাছাকাছি যে বাতাসটা থাকে সেটা বলছে যে সূর্যের কাছাকাছি যে এই বাতাস, সেটা যেরকম সূর্যের আলোতে একদম সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়, প্রায় ততদূর ভালো মানব সমাজ। সেই সূর্যের কাছাকাছি বাতাস থেকে এই জনবসতি এতটা দূর, এই বিশাল দূরত্বে হলেও তুমি ছড়িয়ে পড়ো সকলের মাঝে, যাতে সকলের মধ্যে শুভ বোধটা জেগে উঠতে পারে। সকলেই যাতে কি হয়? শুদ্ধ মানবে পরিণত হয়। সমাজ থেকে যাতে একেবারেই সব ধরনের খারাপ বিষয়গুলো উঠে যায়। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে, অর্থাৎ এই যে পৃথিবীর প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে করতে মানুষ যে ক্লান্ত হয়ে গিয়েছে, তো সেটাই বলছে কবি যে আমাদের মতন ক্লান্তিহীন নাবিকের হাতে। নাবিক যেরকম তার নৌযানটা নিজে পরিচালনা করে, সেটাই বলছে আমরা প্রত্যেকে আমাদের জীবনের নাবিক, আমরা প্রত্যেকে আমাদের জীবনকে পরিচালনা করছি একদম সুন্দরভাবে। সেই শুভ বোধটাকে নিজের মধ্যে জাগ্রত করে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে যদি ভালো হই, তাহলে সর্বোপরি আমাদের পৃথিবী ভালো হবে। গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাত। অন্তিম প্রভাত সুদূর ভবিষ্যৎ, যে এই ভালোটা সবার মধ্যে ছড়িয়ে পড়া তো একদিনের কোনো ব্যাপার না, এটা আজকে না পারলেও সুদূর ভবিষ্যতে এই ভালো বোধটা সকলের মধ্যে ছড়িয়ে পড়বে। একদিন এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে, এটা কবির বিশ্বাস। তো এই আমাদের সুচেতনা কবিতা। এখন তোমরা বলো তো, আর কারো কোনো অসুবিধা আছে কিনা?
এই হচ্ছে আমাদের সুচেতনা কবিতা। অনেকেই আছে সুচেতনা কবিতা পড়তে গিয়ে একটু প্রবলেমে পড়ে, ঠিক আছে? যেরকম এই সুচেতনা কবিতা কিন্তু আমাদের সময় ছিল না, আমাদের সময় ছিল না। আমি প্রথম যখন সুচেতনা কবিতাটা পড়তে গেলাম আমার নিজেরও একটু বিরক্ত লাগছিল, আরে এটা কি কবিতা, ঠিক আছে? পরে যখন বুঝে শুনে ব্যাপারটাকে অ্যানালাইজ করা হলো, না ঠিক আছে কবিতাটা আসলে অনেক সুন্দর, কিন্তু হচ্ছে সবার কাছে না। যেমন তোমাদের মধ্যে কেউ একটা কমেন্ট করেছিল আপু কবিতাটা অনেক ছোট, তার মানে তার কাছে অনেক ইজি লাগে। তো একটা বিষয় কারো কাছে সহজ লাগবে, কারো কাছে কঠিন লাগবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে দেখো আরো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ আরো বাকি আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি। বলছে মানব জন্ম মানে কি জানো? মানব জন্ম মানে হচ্ছে মানুষ রূপে যে জন্ম নেওয়া। বলতেছে এই পৃথিবীর টানে, এই পৃথিবীর মাটির টানে আমরা যে কখন মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। মাঝে মাঝে বলি না আমরা, মাঝে মাঝে আমরা বলি না কেন যে মানুষে জন্মালাম, মানুষের এত দুঃখ, মানুষের এত কষ্ট। কবিও সেটাই বলছে যে মাঝে মাঝে আমারও মনে হয় যে এই যে মাটি এবং পৃথিবীর টানে যে আমি মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, না এলেই মনে হয় ভালো হতো, এরকম মনে হয়। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। মানে কবি বলছে যত দিন গিয়েছে, যত দিন অতিবাহিত হয়েছে, তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে না মানুষ রূপে জন্মগ্রহণ করা যে আমাদের স্রষ্টার কত বড় রহমত, সেটা যত দিন গিয়েছে তত পরে আমরা বুঝতে পেরেছি। প্রথমে সাময়িক মনে হয় মানুষ তাহলেই ভালো হতো, কিন্তু সময়ের সাথে সাথে উপলব্ধি হয়েছে যে না মানব জন্ম ইজ দ্য বেস্ট, ঠিক আছে? এরপরে বলছে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। ভোরবেলা যেরকম শিশির আমাদের পায়ে লাগলে ভালো লাগে। চেঞ্জ করবা? হয়ে গেছে 9 মিনিট। আচ্ছা শুনো, আমাদের ব্যাটারিটা চেঞ্জ করব, তোমরা কেউ লাইভ থেকে ক্লাস থেকে চলে যেও না, অপেক্ষা করো। আচ্ছা তোমরা একটু জানাও তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করো, না হলে তো আমি শুরু করতে পারছি না। আচ্ছা ক্লিয়ার আছে সবকিছু, ঠিক আছে। এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, এখানে যে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। আচ্ছা দেখো বলছে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। সকালবেলা শিশিরটা যখন আমাদের পায়ের, খালি পায়ে হাঁটতে গেলে পায়ের কাছে এসে লাগে, খুব ভালো লাগে। নরম নরম ঘাসের উপরে যখন হচ্ছে লাগে, নরম ঘাসের উপরে পা লাগে, ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকে, ভালো লাগে। সকালবেলা শরীরে যখন হালকা শিশির ছুঁয়ে যায় খুব ভালো লাগার একটা অনুভূতি কাজ করে। মানে এটা কাব্যিক ভাষায়, যদিও শীতকালে আমরা এখন বুঝতে পারতেছি ঘর থেকে বের হতেই বিরক্ত লাগে। যাই হোক কাব্যিক ভাষায় আমরা বললাম যে শিশির শরীর ছুঁয়ে গেলে যেরকম ভালো লাগে, ঠিক সেরকম প্রকৃতির খুব সুন্দর সুন্দর জিনিসগুলো যখন আমি দেখেছি, অনুভব করেছি, তখন মনে হয় যে না মানব জন্মই ঠিক আছে। দেখো এখন শীতকালে বলে শিশির ছুঁলে তোমার খারাপ লাগতেছে, যখন শীত চলে যাবে, শীত যখন যাই যাই ভাব থাকে তখন কিন্তু হচ্ছে যে খুব বেশি শীত থাকে না, গরমই চলে আসে কাইন্ড অফ, তখন আবার শিশিরে পা দিলে খুব ভালো লাগে। গরমকালে খুঁজি প্রকৃতি কত সুন্দর ছিল, তখন বুঝতে পারি। যখন যে জিনিস থাকে তখন সেই জিনিসের মর্ম আমরা বুঝি না। তো কবিও সেই রকম প্রকৃতি, তিনি তো আরো কবি মানুষ, সে তো প্রকৃতিকে আরো খুব সুন্দরভাবে দেখে। তো সেটাই বলছে যে প্রকৃতির সব সুন্দর সুন্দর রূপগুলো যখন আমি দেখি তখন মনে হয় যে না মানব জীবনই আসলে সব থেকে ভালো। দেখেছি যা হলো হবে
হবে মানুষের যা হবার নয়। বলতেছে যে প্রকৃতির এত সুন্দর সুন্দর রূপগুলো দেখেছি এবং এই দীর্ঘ জীবনে আমি এটা বুঝতে পেরেছি যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়, যা হবে তা দেখা যাবে, আর মানুষের যা হবার নয় তা কোনো কিছুই নয়। অর্থাৎ যা পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ, যা হবে সেটাও আলহামদুলিল্লাহ, যেটা আমাদের জীবনে নাই সেটা হাজার মাথা কুটলেও হবে না, সেটার জন্য আলহামদুলিল্লাহ, সেটা আমাদের জন্য কল্যাণকর নয়, তাই আমাদের জন্য ছিল না। তো সেটাই বলতেছে যে প্রকৃতির সকল রূপ দেখে দেখে আমার কাছে এটাই আমার অনুভব হয়েছে যে আসলে মাথা কুটলেই কোনো কিছু পাওয়া যায় না। যা আছে, যা দেখেছি, সবকিছুই জীবনের দেখেছি, সবকিছু দেখে আমার এটাই মনে হয়েছে যে না, মানুষ হিসেবে জন্মগ্রহণ করাটাই সব থেকে বড় ব্যাপার। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। ঠিক আছে, শাশ্বত রাত্রির বুকে মানে চিরন্তন সত্য যে রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। দেখো রাত আর সূর্যোদয়, রাতে কি থাকে? অন্ধকার থাকে। শাশ্বত রাত্রি মানে চির অন্ধকার, মানে ঘন খারাপ, মানে খুব বেশি খারাপের মাঝখানেও, খুব বেশি প্রতিকূলতার মাঝখানেও কি হয়? সকলই অনন্ত সূর্যোদয়, মানে চিরকাল ব্যাপী সূর্যোদয় হওয়ার যে ব্যাপারটা, মানে সূর্যোদয় মানে কি? আলোর যে আভাসটা, যে ঘন অন্ধকারের মধ্যেও, খুব বেশি প্রতিকূলতার মধ্যেও আমাদের কি আশার যে সূর্যোদয় সেটা উঠবে, একদিন সবকিছু ভালো হবে, এই প্রত্যাশা নিয়েই কবি এই কবিতাটা শেষ করছে যে একদিন সবকিছু ভালো হবে, একদিন অনন্ত সূর্যোদয় হবে, চিরন্তন সূর্যোদয় হবে, এই পৃথিবীর সকলের মাঝে কি হবে? প্রকৃত যে সূর্যের আলোর মতো শুদ্ধতা ছড়িয়ে পড়বে, এই পৃথিবী একদিন প্রকৃতপক্ষেই শান্তিতে রূপান্তরিত হবে। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? সবাই জানিও। আপু আরেকবার বোঝান। হ্যাঁ, আমি আরেকবার বলবো। দেখো বলছে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি। কবি বলছে যে আমি যে কখন মানব জন্মরূপে এই পৃথিবীতে আসলাম, এই পৃথিবীর মাটি এবং এই পৃথিবীর টানে কখন যে মানব জন্মরূপে এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। মাঝে মাঝে মনে হয় যে না এলেই বোধহয় আমার ভালো হতো, মানুষ রূপে জন্মগ্রহণ আমার না করাটাই বোধহয় ভালো হতো। পরবর্তীতে বলছে এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, যখন সময় অতিবাহিত হয়েছে, প্রকৃতির সুন্দর রূপ দেখেছি, প্রকৃতির সাথে যখন নিজের মনকে আরো পরিচয় ঘটাতে পেরেছি, তখন সবকিছু দেখে শুনে মনে হয়েছে যে না, মানব জন্ম রূপেই আমার ভালো ছিল এবং এটাই আমার জীবনের চরম সার্থকতা, সেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, ভোরবেলা শিশির যখন আমাদের শরীর ছুঁয়ে যায়, সেই ভালো লাগার কাছে পৃথিবীর সবকিছু হার মানায়। তো সেটাই বলছে, পৃথিবীতে প্রকৃতির সৌন্দর্য যতই দেখেছে, যতই দিন গিয়েছে, ততই প্রকৃতির সাথে নতুন রূপে পরিচয় ঘটেছে। প্রতিটা দিন কিন্তু আমাদের নতুন নতুন সব সমস্যার সাথে, নতুন নতুন পরিস্থিতির সাথে আমাদের পরিচয় ঘটায়। সেটাই বলছে যে পৃথিবীর সব প্রকৃতির সৌন্দর্য দেখে তখন মনে হয়েছে যে মানুষ না হলে তো এই সৌন্দর্য আমি উপলব্ধি করতে পারতাম না। মানুষ হিসেবে জন্মগ্রহণ করাটা সব থেকে বড় সার্থকতা। আর এই সার্থকতা আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। এই জ্ঞানজাম হট্টগোল করে এই সুন্দর জন্মটাকে নষ্ট করে দিলে তো চলবে না। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। যত দিন গিয়েছে তত দেখেছি যে মানুষের সাথে কি হতে পারে, মানুষের সাথে কি হয়েছে, আর যা কখনোই সম্ভব নয়। অর্থাৎ এই যে ভবিষ্যৎ, বর্তমান, অতীত সবকিছু কবি বুঝে গিয়েছে। তার মানে সমগ্র জীবদ্দশায় সবকিছু দেখে শুনে মনে হয়েছে যে ছোট্ট এই মানব জন্ম, এটা যে কতটা বেস্ট, এটা যত সময় গিয়েছে আমি বুঝতে পেরেছি। মানুষ না হলে তো এই সার্থকতা আমি অর্জন করতে পারতাম না। আর এই সফল জন্মটাকে আমি কিনা এই রাহাজানি, মারামারি, অস্থিরতা দিয়ে পৃথিবীটাকেও আমি অস্থির করে ফেলছি, এটা আমার উচিত নয়। এবার বলছে শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। অর্থাৎ কবি এখানে প্রত্যাশা ব্যক্ত করছে যে এই ঘন প্রতিকূলতা, শাশ্বত রাত্রি হতে চিরন্তন রাত্রি, রাত্রিবর্ত অন্ধকার, সেটা দ্বারা বুঝিয়েছে যে প্রতিকূল যে পরিবেশ সেটাকে বোঝাচ্ছে যে এই চরম প্রতিকূলতার মধ্যেও একদিন কি হবে? অনন্ত সূর্যোদয় উঠবে। এই চরম প্রতিকূলতার মাঝেই একদিন কি হবে? চরম সার্থকতার সূর্য উদয় হবে। একদিন এই পৃথিবী শান্ত হবে, একদিন এই পৃথিবীর সকল মানুষের মাঝে সুচেতনা ছড়িয়ে পড়বে, সেদিন এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এটা কবির আশা। বোঝা গেল? সমুজ্জ্বল মানে চির উজ্জ্বল,
ঝলমলে, একদম রঙিন যেটা। সবাইকে ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তোমরা অনুকরণ আর অনুসরণ নিয়ে একটা প্রশ্ন করেছিলে, আমি ভুলে গিয়েছি, দেখেছো? অনুকরণ হচ্ছে, আপু রবীন্দ্রনাথ তো কখন স্কুলে যান? কেন, কোথাও কি লেখা আছে যে স্কুলে না গেলে কেউ বিখ্যাত হবে না? কোথায় লেখা আছে এই কথা বলো? আর স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে শিক্ষিত সেটা না, বুঝে গেল? আমাদের আজকালকার যে সমাজ, এই সমাজে বাধ্যতামূলক হয়ে গেছে যে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া। স্কুলে না গেলে তুমি মানে নিঃসন্দেহে খারাপ সঙ্গে মিশবা, তুমি ওই নেশা করবা, তুমি সমাজে যত বিশৃঙ্খলা আছে সেগুলো তুমি করবা। কিন্তু আগে, ঠিক আছে, আগে ব্যাপারটা এরকম ছিল না। তোমার মা বাবা মানে আমাদের আম্মু আব্বুদের যুগেও, আমাদের দাদা দাদিদের যুগেও ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে সময় মানুষ স্কুলে না গেলেও তারা জীবিকার তাগিদে তাদের জীবনকে কিভাবে উপভোগ করতে হয়, তারা সেই জিনিসটা খুব ভালোভাবে, মানে জীবন যে কত কঠিন সেটা তারা উপভোগ করছে। তুমি তো এখন স্কুলে না গেলে জীবন যে কত কঠিন এটা উপভোগ করবে না, কারণ তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমার জন্য যা রেখে গেছে তুমি ওইগুলো ভাঙবার খাবা, তাই না? রবীন্দ্রনাথের আমলেও ব্যাপারটা ঠিক সেরকম ছিল। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তার যে শিক্ষা ছিল সেটা আমরা আজকালকার স্কুল কলেজে গিয়েও সেই শিক্ষা অর্জন করতে পারি না। রবীন্দ্রনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থেকেও সে যেইভাবে একটা বাক্য বলছে, তুমি পারবা, আমি কি পারবো সেইভাবে বাক্য বলতে, এটা অসম্ভব। বোঝা গেল? ওই যে পুঁথিগত বিদ্যাই কিন্তু সবকিছু না। আচ্ছা দেখো, অনুকরণ আর অনুসরণ। অনুকরণ মানে হচ্ছে নকল করা, ঠিক আছে, কপি করা। মনে করো আমি যা যা করতেছি তুমি কি করলে একদম সেম টু সেম করতেছো। আমি এই কাজটা এইভাবে করতেছি, আমি এটা করতেছি, মানে আমি যা যা করতেছি তুমি হুবহু সেই কাজ করতেছো। এটা হচ্ছে অনুকরণ করা, কপি করা। আর অনুসরণ হচ্ছে আমি যেই কাজ করে আমার জীবনটাকে মানে জীবনটাকে অতিবাহিত করছি, তুমি সেটা অনুভব করলে যে না আপু অনেক ভালো ভালো কাজ করে তার জীবন অনুভব করছে, তাই না? তাইলে তুমিও কি করবা, আমার মতোই ভালো ভালো কাজ করবা। এছাড়া অন্যটাও হতে পারে, আমি অনেক খারাপ কাজ করে জীবন অতিবাহিত করছি, তো তোমার কাছে আমার লাইফটা অনেক ইন্টারেস্টিং মনে হতে পারে। তুমি তখন বলতে পারো আপু খারাপ কাজ করে, আমিও তাইলে আপুর মতন খারাপ কাজ করব। তার মানে আপু যা যা করছে সেটা না, আরো অনেক কাজ রয়েছে খারাপ, তুমি সেইগুলো করলে। তাহলে একদম হুবহু আমি যা করছি তুমি তা করলে সেটা হবে অনুকরণ। আর আমি যেই পথে যেই কাজটা করেছি তুমি যদি সেই পথে সেইভাবে তোমার জীবনটাকে অতিবাহিত করো, একদম কপি না করে, সেটা হবে অনুসরণ। বুঝে গেল? আমরা আমাদের যে বড় বড় মনীষী তারা জীবনে সফলতা অর্জন করেছে, তারা ভালো ভালো কাজ করেছে, আমরা কি করব, তাদের পথ অনুসরণ করব, আমরাও ভালো ভালো কাজ করব। এর মানে এই নয় তারা যা যা করছে তুমিও তাই করবা। তার যুগে সে যা করছে সেই সময়ের সাথে রিলেটেড ছিল। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি যদি এখন তাকে অনুকরণ করতে চাও সর্বপ্রথম কি করবা, তুমি স্কুলে যাও বাদ দিয়ে দিবা। এটা করলে হবে না। রবীন্দ্রনাথ ভালো কাজ করছে, তুমিও ভালো কাজ করো, তাহলে এইটা হবে তাকে অনুসরণ করা। অনুকরণ আর অনুসরণ কি বুঝতে পেরেছো? তাহলে তো দুইটা একই হলো। নো, দুইটা একই না, কখনোই না। বাকিরা বুঝতে পেরেছো? দেখো আমি আরেকবার বলি তোমাকে, যদিও এটা তোমার পরীক্ষায় আসবে না, তারপরেও তোমাদের এটা বোঝা ভালো। অনুকরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে, সে প্রথমে স্কুলে যায় নাই, সে স্কুল থেকে পলাইতো, তারপরে হচ্ছে সে তারপরে কবিতা লিখছে। তুমিও কি করলে সেম, যে তুমি স্কুল থেকে পলানো শুরু করলে, বই খাতা তুমিও বাদ দিয়ে দিলে, তুমি হচ্ছে যে কবিতা লেখা শুরু করলে, সেম হয়ে গেল, তুমি তাকে একদম হুবহু কপি করতেছো। আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে, অনেক ভালো ভালো কবিতা লিখেছে, সে জীবনকে অনেক সুন্দরভাবে দেখেছে। তুমিও কি করলে, তোমার মতো করে অনেক রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমার আইডল ভেবে তুমি কি করলে, তোমার মতো করে ভালো ভালো কবিতা লিখলে, তুমি জীবনটাকে উপভোগ করলে। তাহলে তোমার আইডল যে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাই যে তুমি তাকে আইডল মেনেছো, মানে তুমি তার পথটাকে অনুসরণ করেছো, তাই না? তোমার জীবনটাকেও তুমি সেইভাবে এস্টাবলিশ করতে চেয়েছো, এটা হচ্ছে অনুসরণ। আর হুবহু রবীন্দ্রনাথ ঠাকুর যা যা করছে তুমি হুবহু তাই করলে, সেটা হবে অনুকরণ।
আয়াত এবার বুঝতে পেরেছো? তুমি মনে করো হচ্ছে জীবনানন্দ দাশ এই কবিতাটা লিখছে সুচেতনা, তুমি কি করলে? তুমিও ভাবলে যে আমিও এরকম শুভ বোধ বুদ্ধি নিয়ে একটা কবিতা লিখবো, ঠিক আছে? তুমি এর থেকে ইন্সপায়ার হলে, ইন্সপায়ার হয়ে তুমি তোমার মতো একটা কবিতা লিখলে। তাহলে কি তুমি জীবনানন্দ দাশের এইটা দেখেই তো ইন্সপায়ার হয়েছো, তার মানে তুমি তাকে অনুসরণ করলে। এবার তুমি ওই সেম কবিতা খাতায় লিখে বললে এটা আমি লিখছি, তাহলে কি করলে? তুমি হুবহু জীবনানন্দ দাশের কবিতা অনুকরণ করলে, কপি করলে। আচ্ছা, আমি এত কবিতা লিখি কিন্তু কেউ আমাকে কবি হিসেবে মানেই না। তুমি কবিতা লিখে সেটা তো প্রকাশ করতে হবে। তুমি কি প্রকাশ করেছো? তুমি কি কোনো পেপার পত্রিকায় ছাপিয়েছো? যদি মানুষ না জানে তোমার প্রতিভা তোমার মধ্যে গুপ্ত, একা একা কবিতা লেখো, একা একা পড়ো, তাইলে মানুষ জানবে কি করে? আর মানুষ জানা মানে এই না যে তুমি আজকে একটা কবিতা লিখে গ্রুপে দিয়ে দিলে, তাইলে তো হবে না। তুমি সেটা সর্ব মানুষের জন্য উন্মুক্ত করে দিবা। আচ্ছা, সবাই কি ক্লিয়ার সুচেতনা কবিতা নিয়ে? আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকার কথা না, তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে জানিও। সবাইকে একদম ঝরঝরে তো? এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ রয়েছে, প্রচুর এমসিকিউ। তোমরা খুব ভালোভাবে পড়বা। আমরা আগামীকাল সকালে কি করবো? আগামীকাল সকালে তোমাদের 9:15 ক্লাস দেওয়া আছে। আমরা আগামীকাল 10টার সময় তোমাদের ক্লাস নিব। গ্রুপে যদিও মেসেজ দিব 10টার সময়, তার আগে তোমরা এই কবিতা খুব ভালোভাবে পড়বা, অনেকবার পড়বা। দেন হচ্ছে যে তোমাদের যার কাছে যা গাইড রয়েছে সব গাইডের থেকে এমসিকিউ পড়বা। দেন আগামীকাল ক্লাসে আসবা, আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু শব্দার্থ পড়ি, আসো। আমি কবিতা 1-2 বছর ফেলে রাখছি। এই যে কি জানি একটা ছিল, কবিকে অনুকরণ, মানে তার কথাটা মানছো, ভেরি গুড। 1-2 বছর ফেলে কিন্তু কবি সেটাকে বলছে যে সেটা মাঝে মাঝে তুমি রিভাইজ করবা, মানুষজনকে, তোমার কাছের মানুষজনকে পড়ে শোনাবা, তারা কি বলছে সেটা শুনবা। শোনার পরে যদি দেখো যে না, যে তোমার সবাই মানে বলছে যে না ভালো হয়েছে, দেন তুমি ওটা প্রকাশ করবা। আচ্ছা, এরপরে দেখো বলছে সুচেতনা, তারপরে ডট 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 দিয়ে নির্জনতা আছে, মানে ওই লাইন পর্যন্ত, ঠিক আছে? এটা বলতে কি বোঝানো হয়েছে দেখো, সুচেতনা নামে এক শুভ চেতনার কথা এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত বিরাজমান নয়। অর্থাৎ ওই যে একা একা গিয়ে, মানে এখানে বইয়ের ভাষাটাকে কিন্তু আমি কবিতার মধ্যেই এক্সপ্লেইন করে ব্যাখ্যা করে বলেছি, তুমি দেখো এর থেকে বাইরে আমি একটা কথাও বলিনি। এই কারণে আমি তোমাদের শব্দার্থ আলাদা করে পড়াতে চাই না, কারণ এক কথা আরেকবার করে বলে লাভ কি। যাই হোক, সেটাই বলছে যে সুচেতনা এই জনমানব বিচ্ছিন্ন, মানে জনমানবকে ফেলে রেখে একটা বিচ্ছিন্ন পরিবেশে গিয়ে বসবাস করছে। আচ্ছা, এরপরে বলছে এই পৃথিবীর ডট 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 মানে সত্য নয় সেই পর্যন্ত বলতে বোঝানো হয়েছে সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়। ওই যে বলা হয়েছিল না যে বলা হলো যে সময়ের প্রয়োজনে যুদ্ধ, রক্তপাত এগুলো হয়, তবে এগুলো ছাড়াও তারও অনেক পথ রয়েছে সন্ধি করার জন্য, মিল করার জন্য, আমরা সেই পথগুলো মেনে চলতে পারি। আজকে অনেক, তারপরে হচ্ছে পরিজন পড়ে আছে, এইখান থেকে এই পর্যন্ত, যে আজকে অনেক থেকে পরিজন পড়ে আছে ওই লাইন পর্যন্ত বোঝানো হয়েছে প্রেম, সত্য, কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীর অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে, অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। দেখো, যুদ্ধ তো সবসময় খারাপ না, শুভ উদ্দেশ্যেও তো যুদ্ধ আমাদের হতে পারে না? পারে তো। যেমন আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য ৭১-এ যুদ্ধ করেছি, সেটা কি আমাদের উদ্দেশ্য খারাপ ছিল? খারাপ তো ছিল না। সময়ের প্রয়োজনে অনেক সময় হাতে অস্ত্র তুলে নিতে হয়, সেটাই বলতেছে। আচ্ছা শোনো, মাঝখানে একটা গেছে,
আমি ওইটা আবার আলাদা করে না বোঝাই, তোমরাই বুঝতে পারতেছো যে সেম জিনিস আসতেছে। আমরা ডিরেক্ট এখন হচ্ছে পাঠ পরিচিতিতে আসি। দেখো পাঠ পরিচিতিতে কি বলছে দেখো। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে সুচেতনা কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? বনলতা সেন। বনলতা সেন প্রকাশ পেয়েছিল কবে? 1942 সালে। এটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। ঠিক আছে, সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা। এই কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত মানে কি, যেটার জন্য কবি প্রার্থনা করছেন, আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বকে। আরাধ্য মানে কি যেন ভীষণ ভাবে চাচ্ছে যে জিনিসটা, কাঙ্ক্ষিত যে বিশ্ব, সেই বিশ্বাসকে শিল্পিত করেছেন, অর্থাৎ ফুটিয়ে তুলেছেন। এরপরে বলছে কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ, মানে দূরের দ্বীপের মতন একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমানে পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে একটি সাম্য ও সুন্দর পৃথিবী রচনা করবে। জীবন মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রম মুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে। অর্থাৎ জীবন মুক্তির এই চেতনাগত, আমরা যেই চেতনার সাথে আমরা চাই আমাদের জীবনটাকে মুক্ত হোক, এই পথে একদিন আমাদের সকলের মাঝে সুচেতনা বিরাজ করে আমাদের মাঝে শান্তি বিরাজ করবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, রাতের শেষে অনন্ত সূর্যোদয়কে নিশ্চিত করবে। ঠিক আছে, এই রাতের অন্ধকার পেরিয়ে একদিন আমাদের জীবনে সূর্যোদয়ের মতন আলো, সূর্যোদয়ের মতন কি করবে? সূর্যোদয়ের মতো আমাদের জীবনে আলো ছড়িয়ে পড়বে। বুঝে গেল? দেখো রাকিব মিয়া কিন্তু হচ্ছে একটা কবিতা লিখে সেটা আমাদের সাথে শেয়ার করলো। ফুলের গন্ধে ঘুম আসে না বসন্তকালে, তরুণ তরুণীর হৃদয় ভেঙে যায় এই ঋতু এলে। ঋতু যখন চলে যায় নিস্তব্ধ থাকে প্রকৃতি, আমার মতে আমি এক শ্রেষ্ঠ ঋতু বলতে পারি। আচ্ছা রাকিব, আমি তোমার সম্পূর্ণ কবিতাটি পড়েছি, তুমি অনেক ভালো লেখো। আসলে আমি কবিতাটি একবার পড়েছি, তারপর আমার ছন্দটা অনেক ভালো লেগেছে। তোমরা একটা জিনিসের পেছনে ধরে রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? আচ্ছা, সানজিদা বলছে আমি আপুকে কোনোদিন হাসতে দেখি নাই, খুব গম্ভীর। আমার মনে হয় জীবনে তুমি একমাত্র বললে যে আমি কিনা খুব গম্ভীর। আমি তোমাদের ক্লাসে খুব গম্ভীর হয়ে থাকি, তোমরা কি আমাকে ভয় পাও? সত্যি কথা, আমাকে কেউ বলে না এই পর্যন্ত। আমি আরো ক্লাসে মনে করো এরকম হয় না যে হাসি কন্ট্রোল করতে পারি না। আমি লাস্ট কবে ক্লাসে গেছি? বৃহস্পতিবারে এরকম হয়েছে যে আমি ক্লাস নিচ্ছে স্যার, আমার ফ্রেন্ড কি একটা বলছে, আমি কোনোভাবে আর মানে ক্লাসে বসতে পারছি না। টিচার দেখলে তো আমাকে বের করে দিবে। আর ইউনিভার্সিটিতে বড় মানুষকে বের করে দেওয়া, এটা খুবই মানে কি বলবো, এটা আমার খুব খারাপ লাগে। মানে আমাকে বের হয়ে যেতে বলবে, আমি বের হয়ে যাব। স্কুলে ব্যাপারটা অনেক স্বাভাবিক লাগে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমি কি তোমাদের সাথে তাহলে অনেক বেশি রুড হয়ে যাই? আমি নিজেও বুঝতে পারছি না। না সেটা না, কিন্তু আমি কখনো তোমাকে হাসতে দেখিনি। আচ্ছা যাই হোক, শোনো, আমি তাহলে এখন থেকে আর একটু ফ্রেন্ডলি তোমাদের সাথে হওয়ার চেষ্টা, না এর থেকে ফ্রেন্ডলি আর হওয়া যাবে না। তাইলে তোমরা তো আর আমাকে আর মানবাই না, তখন আবার আরেক সমস্যা দেখা যাবে। যাই হোক, শুনো, এই হচ্ছে আমাদের সুচেতনা কবিতা। এই কবিতা বুঝতে কারোর কোথাও কি কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এই যে দেখো নাইমও বলছি, জি আপু আমিও কখনো আপনাকে হাসতে দেখিনি। ক্লাস নিতে গিয়ে কিভাবে হাসবো বলো? বলো দেখি, আমি কি কথা বলবো যে হাসবো? আচ্ছা শুনো, তোমাদের কারো কি ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? ফ্রেন্ডলি হতে হতে ফ্রেন্ড হয়ে যাবে, এটাই তো প্রবলেম। ফ্রেন্ডলি এই জন্য হওয়া যাবে না। ফ্রেন্ডলি হতে হতে ফ্রেন্ড হয়ে গেলে তোমরা আর তো মানবা না, তখন মনে হবে যে আরে আমরা তো সবাই সমান, আমরা কেন করব ক্লাস, তাই না? আচ্ছা, এখন আমার হাসি পাচ্ছে তোমাদের কমেন্ট দেখে। যাই হোক, আমি হাসবই না একদম।
কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাও। সাব্বির বলছে নো, অল ক্লিয়ার। দ্বিতীয় পত্র বই কেনা লাগবে? দ্বিতীয় পত্র বই আমি কি বলবো বলো, যদি তোমার কলেজ থেকে কিনতে বলে তুমি কিনবা, তোমার যদি মনে হয় যে তোমার লাগবে তাহলে তুমি কিনবা। হয় না কলেজ থেকে অনেক সময় বাধ্য করে যে বই কিনো বা আর আমি তো তোমাকে পড়াবই, আমি তো তোমাকে শীট দিবই, তারপরে আমি তো তোমাকে বলতে পারি না যে না বই কিনো না, এই কথা তো আর আমি বলতে পারি না। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কিনবা। নো প্রবলেম, অল ক্লিয়ার মুন্নি। আচ্ছা ঠিক আছে, অল যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আগামীকাল সকালে আবার আমাদের সবার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই পড়বা, এই কবিতাটা কমপক্ষে হইলেও 3 বার পড়বা, তার বেশি পড়বা। এবার শুধু পড়তে বলছি বলে রিডিং করে যাবে এরকম না ব্যাপারটা, ঠিক আছে? সবাই খুব ভালোভাবে পড়বা, যার কাছে যে গাইড রয়েছে গাইড থেকে প্রত্যেকটা এমসিকিউ খুব ভালোভাবে পড়বা। আগামীকাল আমরা সবাই এইখান থেকে কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আগামীকাল সকালেই দেখা হবে আবার তোমাদের সাথে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।